টেলিভিশনের কাছে অত্যন্ত নিজেকে মেলে দিয়েছিলে বলে কি সুপারস্টার হওয়া হলো না? নো, সুপারস্টার হওয়ার কি সময় চলে গেছে? আবার কি কাছাকাছি আসতে চলেছেন জিতু নমনীয়? আমার দিক থেকে কখনোই এটা সম্ভব হবে না। জিতের প্রোডাকশনে তুমি আর যাই করো সেকেন্ড লিড, দেবের প্রোডাকশন এখনো ডাকেনি। নিজেকে কোথায় দেখছো এরপর? আমি তো লিড, সেকেন্ড লিড সেটাতেই বিশ্বাস করি না। রবীন নাম্বিয়ার অসম্ভবের সেট থেকে ঘাড় ধাক্কা খেয়েছিলে, তখন মনে হয়নি যে অসম্ভব? লন্ডন শ্রাবন্তী সেই সময়টা কি খুব বেশি বিতর্ক জুড়ে দিল সম্পর্কটা? জিতু বড্ড বেশি ছটফটে, সবচেয়ে বেশি পিএনপিসি, এটাই হয়। আমি সিজারিয়ান বেবি, একটু ছটফট তো হবই। আমার মা এত কষ্ট করে পিএট কেটে আমার মার বার করা হয়েছে, আমি যদি ছটফট না হই আমার মা কি করে বুঝবে আমি এখনো জীবিত? এখন এই মুহূর্তে তাকে আমরা সবাই চিনি, কিন্তু আমরা চলে যাব অনেকটা আগে। তারপর রাগে অনুরাগে, তারপর তিনি অপরাজিত। এইটুকুনি পরিচয় আপাতত যথেষ্ট। নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা আর ঠোঁটকাটা সিজন 2 নিয়ে আমি তৃণাঞ্জয়। আজ আমাদের সঙ্গে আছেন জিতু কমল। জিতুদা, সিটি সিনেমায় স্বাগত। থ্যাংক ইউ তৃণাঞ্জয়। এই অনুষ্ঠানের যা নাম, আমি তোমার এর আগে যা ভিডিও দেখেছি, যা কথা বলেছি, পার্সোনালিও যা কথা বলেছি, জিতু কমল ঠোঁটকাটা, মোটামুটি পরিচয়টা দেওয়া যায়। ওকে, এই পরিচয়টা দিয়ে শুরু করি, তাহলে একদম সুবিধা হয়। আর ক্রিকেট তো বাউন্সার দিলে আশা করি তোমার অসুবিধা হবে না। লাইফই তো ক্রিকেট, বাউন্সার দিলে ডাক করতে হয়, ভাব বলে দিলে সেটাকে বাঁহাটের বাইরে পার করতে হয়। বেশ, আমাদের প্রথম রাউন্ডের নাম মুছে যাওয়া দিনগুলি। যারাই জিতু কমলকে চেনেন তারা জানেন জিতু কমল স্ট্রেট ফরওয়ার্ড। জিতু কমল খুব একটা ভনিতা পছন্দ করেন না, নিজের সম্বন্ধে খুব লুকিয়ে কিছু রাখেন না। আর ব্যক্তিগত সম্পর্ক থাকলে তো আরো বুঝতে পারবে যে তুমি লুকিয়ে রাখো না। সৌরভকে ভালো লাগে? গাঙ্গুলি, ডেফিনেটলি। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের একজন স্টলওয়ার্ড, ইন্ডিয়ান ক্যাপ্টেন, ফাইনাল খেলেছেন। এইগুলো বাদ দিয়েও সৌরভ গাঙ্গুলি একজন লড়াকু মানুষ, যে মানুষটাকে আমার পছন্দ হয়, এই লড়াইটাকে আমার পছন্দ হয়। জীবনে কোন মুহূর্তে বুঝতে পারলে তোমার দ্বারা সৌরভ হওয়া হবে না? আমি তো সৌরভ হতে চাইনি কখনোই। সৌরভ আমি না, সৌরভ বলতে আমি একটা জায়গা মিন করছি, অর্থাৎ ক্রিকেটে তুমি সৌরভ গাঙ্গুলির জায়গায় পৌঁছাতে পারবে না। না, আমি ক্রিকেটার হব এই চিন্তাটা ছোটবেলায় মাথায় ছিল। এখনো আমার নামের নিচে যদি অ্যাক্টরের জায়গায় ইনস্টেড অফ অ্যাক্টর অফ মানে জিতু, সেটা যদি ক্রিকেটার লেখা হয়, আই উড বি ভেরি মাচ হ্যাপি। কিন্তু সেটা আর হবে না, কারণ আমার বয়সটা পেরিয়ে এসেছি ক্রিকেট খেলার। আমার সন্তান সন্ততি হলে তাদের উপর চাপিয়েও আমি দিতে পারবো না। তো সেখান থেকে আমি রিগ্রেট করি না। ঠিক আছে, পরবর্তীকালে হবে, পরের জন্মে বিশ্বাস করি পরের জন্মে হবে, কিন্তু আমি রিগ্রেট করি না। যেটা আমি পেয়েছি সেটা অনেকটা পেয়েছি, দর্শক পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ভালো ভালো চরিত্র পাচ্ছি। এক জীবনে শুধুমাত্র ক্রিকেটার হলে ক্রিকেটার হয়ে থাকতাম, সেখানে অভিনেতা হিসাবে ক্রিকেটারও হতে পারছি, ডাক্তার, ভিলেন, হিরো, সত্যজিৎ বাবু, সবটাই হতে পারছি। তো ভালো লাগছে, তো এটাই ভালো লাগছে। বেশ, তোমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে তুমি সরাসরি একবার বলে দিচ্ছ মহিলা মুখ্যমন্ত্রীর থেকে আরেকটু নমনীয় আচরণ আমরা আশা করি। আবার সরাসরি বলছো বুদ্ধদেব বাবু আমাদের নেতা, সেই নেতা আজকের দিনে কোথায়? ইন্ডাস্ট্রিতে যে লবির বা যে গ্রুপ চলছে, একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? না দেখো, আমি তো যখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই বলেছি, এবং আমাদের যে যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তো সেটাই পছন্দ করেন বলে আমার মনে হয়। মানে আমার চোখে দেখা কিন্তু সেরা বিরোধী নেত্রী, আমার চোখে দেখা। তুমি কিন্তু সেই সময় বাম রাজনীতি করছো? তখন করছি, এবং সেরা এখনো পর্যন্ত আমার মনে হয় সেরা বিরোধী নেত্রী। কোথায় বিরোধী নেতার প্রভাব? বিরোধী হচ্ছে জনগণের কণ্ঠ। জনগণের যেটা মনে না হবে যে সরকার এটা করছে আমার প্রতি, বিরোধী একজন এমন থাকবে যিনি আওয়াজ তুলতে পারবেন, সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করি। আবার কখনো যখন সমালোচনা করার হয় সমালোচনা করি। দেখো, গণতন্ত্র তো এইটাই, আমার ভয় করে না? না, ভয় কেন করতে যাবে? একটা জীবন,
উনি প্রায়োরিটি দিয়েছেন, ভয় করলে তো উনি কখনো প্রায়োরিটি দিতেন না, উনি কখনো আমাকে নিমন্ত্রণ করতেন না কোনো অনুষ্ঠানে। আমাকে সরকারি অনুষ্ঠানে তো আমি আসছিলাম এই কথাটা, নিমন্ত্রিত হই, আমি পাই নিমন্ত্রণ, আমি ফিল্ম ফেস্টিভ্যালে নিমন্ত্রণ পাই, আমি আমাদের যারা ইন্ডাস্ট্রির থেকে এমএলএ রয়েছে, এমপি রয়েছে, তাদের সাথে আমার কথা হয়, তারা ভালো ব্যবহার করে, এবং আমি একটু রাজনীতি সচেতন মনে হয় ভারতবর্ষের রাজনীতি নিয়ে। কলেজের জিএস তুমি? সুরেন্দ্রনাথ কলেজের জিএস ছিলাম। সেই সময় যতটা না আমি সচেতন ছিলাম, এখন যত বয়স বাড়ছে তত বেশি আমার সচেতনতা বাড়ছে, বাড়া উচিতও। সেখান থেকে আমার ভালো লাগে, পলিটিক্সটাই ভালো লাগে আমার। এবার সমালোচনা না করলে তুমি পলিটিক্সে আছো কেন বা বলতে যাবে কেন, শুধুমাত্র ঘরে চুপ করে বসে থাকার জন্য? কিন্তু যে পরিচালক তোমাকে এখানে নিয়ে এলেন, মানে তোমার এই পরিচিতি তৈরি করলেন, ধরো তোমার বিশ্বব্যাপী একটা পরিচিতি তৈরি করলেন, সেই পরিচালকের ওই ছবিটাই এই সরকার নন্দনে চালাতে দিলেন না, বা তার আগের ছবি কিছু বিতর্ক সৃষ্টি করে একটা চরম আন্দোলন সৃষ্টি হলো ভবিষ্যতের ভূত নিয়ে, সেইটা নিয়ে কি বলবে? দেখো, সেইটা তো প্রডিউসারের দৃষ্টিভঙ্গি, প্রডিউসার কতটা মুভ করতে পেরেছেন সেই সময়, প্রডিউসার চেয়েছিলেন কি না। প্রডিউসার তো সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, প্রডিউসার তার পরের ছবি ব্রাত্য বসুকে দিয়ে ডিরেকশন দেওয়াচ্ছে না। আমি বলতে চাইছি যে সরকারের দৃষ্টিভঙ্গিটা, সরকার, আমার সেটা তো আমার দিক নয়, আমার কাজটা হচ্ছে অভিনয় করা। আমি যেদিন প্রডিউস করব সেই দিন যদি আমার ছবি আটকায়, সেই দিন আমার মনে হবে না এটা তো দ্বিমত পোষণ করার মতোই জিনিস। তা আমি তো জানি না ওনার সাথে ওনার কি ইকুয়েশন, উনি কেন ছবি চালাতে দিলেন না বা ছবিটা চললো না কেন, আমি তো সেইটা জানি না। আমি সেটা না জেনে কখনোই আমি এটার মধ্যে কথা বলিনি। আবার আমার স্ত্রীর অভিনয় যখন সায়নী ঘোষ করেছিল, সায়নী কিন্তু এর প্রতিবাদ জানিয়েছিল যে এটা চলা উচিত ছিল, এটা চরম অন্যায় হলো। কিন্তু আমরা না কিছু না পেলেই সেটাকে চরম অন্যায় বলি, তার পেছনের দিকটা খুঁজে বার করার চেষ্টা করি না যে কেন, কি কারণ। তো আমার তখনও মনে হয়নি, এখনো মনে হয়নি। হয়তো পেলাম না নন্দন, কিন্তু পেয়েছি অনেক অভিনন্দন। হ্যাঁ নিশ্চয়ই, তা তো বটেই। রাগে অনুরাগের থেকে তুমি প্রিয় বর, প্রিয় জুটি, একই সঙ্গে প্রিয় বাবা, বাস্তব জীবনে তার কোনোটাই হলো না, আফসোস হয় না? প্রিয় বর আমি জানি না, সেটা আমার বউ বলতে পারতো। প্রিয় বাবা, আমার সন্তান সন্ততি নেই। আরেকটা কি বললে? প্রিয় জুটি। প্রিয় জুটি তো অবশ্যই আমি ভালো। আমার সাথে যে বন্ধুরা আমার বন্ধু বলে মনে করি, বন্ধুর সঙ্গে হয়, তারা মনে করে আমি খুব ভালো জুটি। মানে আমাকে তারা ওই অ্যাপ্রিসিয়েশনটা করে, প্রেজ করে, ওই যেটা ওটা আমি পেয়েছি। যারা মনে করে, বন্ধু কথার অর্থ কিন্তু বৃহৎ। আমার এক বন্ধু রয়েছে জন, আমরা মানে এক আত্মা দুই প্রাণ বলা হয় না, সেই রকম। সে কিন্তু মনে করে। আমি একটু আগে তুমি যখন ক্যামেরা অন হয়নি, ও একটা আমাকে মোটিভেশনাল ভিডিও পাঠিয়েছে, আমি জাস্ট ওটা খুলে দেখতে দেখতেও তোমার সাথে ইন্টারভিউ দিচ্ছি। আবার ওর যখন কখনো জীবনে খামতি কিছু হয়, সেটা পূরণ করার দায়িত্ব আমার থাকে। আনন্দ হলে সেটা ভাগিদার হওয়ার চেষ্টা করে ও, আমিও। তো ভালো জুটি আমি, যদি বুঝতে চাও আমাকে, আমি কিন্তু ভালো জুটি। এই বিভাগটার নাম লং শট। লং শট অর্থাৎ জিতু কমলের আগের কাজগুলোকে দেখছেন এবং বসে মনিটরে ভাবছেন যে আরেকটু অন্যরকম শট দিলে, আরেকটু অন্যরকম কিছু করলে ভালো হতো। আমার প্রথম প্রশ্ন, অপরাজিতর আগে সুইট হার্ট বলি, জোরজার মুলুকতার বলি, অ্যাডভেঞ্চার অফ জোজো, তারপরে তোমার বিদ্রোহিনী, লাইম্যান লাইট, কিন্তু সবই কম গুরুত্বপূর্ণ চরিত্রে। কেন চরিত্র সম্বন্ধে সেরকম ভাবে বেছে নিতে পারতে না? চরিত্র সম্বন্ধে বেছে নিতে পারতাম না নয়, দেখো বিদ্রোহিনী বা লাইমলাইট আমার মনে হয় না কম গুরুত্বপূর্ণ চরিত্র। অ্যাডভেঞ্চার অফ জোজোতেও কম গুরুত্ব। ওই লোকটি না থাকলে কে করতো, মানে তাদের উত্থানটা কে করতো? কম গুরুত্ব চরিত্রের মধ্যে না আমি খুঁজতে চাই যে এই চরিত্রটা না থাকলে ছবিটা কি কমপ্লিট হচ্ছে কিনা। সেটা এইটুখানি চরিত্র হতে পারে, বড় চরিত্র হতে পারে। আমি মানুষ যখন করেছি, আমি ইন্টারভিউ দিয়েছি এবং জিদ্দার পাশে বসে আমি বলেছিলাম যে আমার চরিত্রের নাম ছিল মান্নান না থাকলে এই ফিল্মটা কমপ্লিট হয় না। তো জিদ্দা হা করে তাকালো, তো তারপরে বললো যে ভেরি গুড, মানে এই কনফিডেন্সটা রেখো, মানে সবসময় অ্যাপ্রিসিয়েট করে। তা আমার সেটাই মনে হয়। তুমি সবসময় বলেছো যে চরিত্রটা না নেগেটিভ না পজিটিভ, মানে গ্রে শেড। আমি সবসময় এটাও বলেছি। তো আগের যে চরিত্রগুলো বললো সেটা হয়তো অ্যাপ্রিসিয়েটেড হয়নি, ছবিগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়নি। দেখো, ফিল্ম ইজ আ মিউচুয়াল আর্ট, তুমি একা কিচ্ছু করতে পারবে না। ডিরেক্টর ভালো হতে হবে, আর্টিস্ট ভালো হতে হবে,
যারা বিজিএম করবে তাদের ভালো হতে হবে, কালার যে কারেকশন করবে, এডিট যে করবে, সবাই ভালো হলে দেন একটা অপরাজিত তৈরি হয়। তো সেইখানে হয়তো কোথাও খামতি ছিল, ইউনিটটা কোথাও আমার খামতি থাকতে পারে, যার জন্য অ্যাপ্রিসিয়েট হয়নি, এটা মাথা পেতে নি। আর আমি কখনো রিগ্রেট করি না। লং শট তুমি বলে শুরু করলে যে কোনো কাজে যে এটা বেটার করলে ভালো হতো না, আমি রিগ্রেট করি না। ওই কাজটা বেটার করলে ভালো হতো কিনা সেটা ভাবার থেকে আমার সামনের কাজটা আমি কতটা ভালো করতে পারি সেটা আমি বেশি, ওটা তো শিক্ষাও দিতে পারে। আমি ভাবি না যে আমি অপরাজিত দেখেছি 1.5 বার, একবার হলে, একবার জি5-এ চালিয়ে দেখেছিলাম, যে আমার মনে হবে যে হাতটা কেন এটা করলাম না, হাতটা কেন ওইটা করলাম না, ওইটা মনে হওয়ার থেকে বেরিয়ে এসে পরের চরিত্রটা আমি যখন মানুষে করব সেখানে আমি কি করতে পারি, আমি রিগ্রেট করি না, কোনো কাজে রিগ্রেট করি না। মানুষ ভুলও করবে, ঠিকও করবে, ঠিকটা নিয়ে যতটা না আমি উত্তেজিত হই, তেমন ভুলটা নিয়েও আমি অত বেশি রিগ্রেট করি না। আপনাকে স্বাগত অপরাজিত রায়। নমস্কার। রবীন নাম্বিয়ার অসম্ভবের সেট থেকে ঘাড় ধাক্কা খেয়েছিলে, তখন মনে হয়নি যে অসম্ভব? ঘাড় ধাক্কা নয়, মানে কাইন্ড অফ কুছ নেই হোগা এইরকম, সেটা তো আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি। আমি লন্ডনে শুটিং করতে গেছি, একটা প্যাথো সিন করছে, আমি পায়েল, আমাদের ডিরেক্টর ছিল অংশুমান প্রত্যুষ, আর রবীন্দ্রা অন্য ছবি শুটিংয়ে গিয়েছিল। আমাকে একটা চার্জে আমরা শুটিং করছি, তো আমার আবার গুরুদেব শিখিয়েছে যে তুমি এতটা অবধি দেখবে, আমার গৌতম মুখোপাধ্যায় আমার গুরু, কান সবসময় খাড়া রাখবে, মনটাকে সচেতন রাখবে, অভিনয় করার পর তুমি আবার ওইগুলোকে অন করবে। তো অভিনয় ওইখানে শেষ হয়েছিল, তো রবীন্দ্রজি এসছে আমি বুঝতে পেরেছি, এবং আমি গিয়ে প্রথমে গিয়েই পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, এবং উনি বুকে জড়িয়ে যখন এটা নিল, তো ওই দিনটাকে মনে রাখবো না, এটাকে মনে রাখবো। তো ওই দিনের পর তো এইটা আমার রেজাল্ট। কখনো মনে হয়নি অসম্ভব? না 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 না, আমার কোনো লাইফে কখনো কিছু মনে হয় না অসম্ভব। কিসের অসম্ভব? আমি যে ঘরে ঘুমোই সেই ঘরে প্রত্যেকটা দেওয়ালে লেখা রয়েছে যে নাথিং ইজ ইম্পসিবল, প্র্যাকটিস ইজ এভরিথিং। নতুনটা এখন লিখেছি রিস্টার্ট। তো প্রতিদিন অনুশীলন করতে হবে, এগুলো লেখা, মানে ঘুম থেকে উঠে এগুলো দেখি, আমি যেগুলো রেগুলার প্র্যাকটিস করি, কোনোটা অসম্ভব নয়। রবীন নাম্বিয়ারের কথা ছেড়ে দাও, আমি অন্য একটা ডিরেক্টরের কথা বলেছিলাম, মানে বলছি, নাম নিয়েই বলছি, তিনি আমাকে লিটারালি খুব বিদ্রুপ করেই বলেছিলেন, হবে না, কিচ্ছু হবে না এইভাবে, এইসব দিয়ে হয় না, একটা আর ভাঙেনি, মুখের এখন আর ভাঙেনি পাঠ করতে চলেছি, সোজা দাঁড়াতে পারিস না। কখনোই আমি মনে করি না আমি জবাব দিলাম তাকে। কি জবাব দিলাম? উনি ওটা না বললে বাড়িতে এসে প্র্যাকটিস করতাম না। আমার একটা ডায়েরি রয়েছে যেখানে আমি লিখে রেখেছি যে আমি কি কি ভুল করেছিলাম। অমলিন কথাটা আমি বলতে পারিনি, অমলিন হয়েছিল। আমি বেহুলা বলে একটা সিরিয়াল করতাম, সেখানে নোনা লক করবে এই কথাটা ফামলিং করছিল, আমি লিখে রেখেছি। অচিনপুর, অসম্ভবে অচিনপুর কথাটা বলতে পারিনি, অচিম বলছিলাম, উচ্চারণ করছিলাম। তো আমাকে তারা ধরিয়ে দিয়েছে, তারা আমার শিক্ষক। আমার কখনোই মনে হয় না আমি তাদের কাছে, আমাকে যদি সেই শটটা ওকে বলে দিতে, ওকে না ঠিক আছে, যেটা এখন চলছে, ধরো অচিনটাতে অচিম বললো কেউ, বেরিয়ে যাবে, তখন ওই বেরিয়ে যাবেটা চলতো না। আমি তো অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমি নিজে অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি, দেবীদাস হালদার আমার, তিনি মারা গেছেন, তারও আমি অ্যাসিস্ট করেছি, কখনো ওইটা করতেন না। শুনে এই দাঁড়াও, সেটা যত বড়ই শর্ট হোক না কেন, আবার নিতে গেলে জানে আবার পুরো সেট আপ করতে হবে, আবার প্রথম থেকে কিউ দিতে হবে, প্রত্যেক আর্টিস্টকে আবার নতুন করে অভিনয় করতে হবে, সিনিয়র আর্টিস্ট রয়েছে, আবার করাতে। আমি রবি ওঝা স্যারের ডিরেকশনে কাজ করেছি, নির্ভাঙা ঝড়ে, স্যারের প্রথম প্রোগ্রাম, রবিজি নিজে ডিরেকশন দিয়েছে, হোয়াট আর ডিরেক্টর। প্রত্যেকে গোল করে বসে রিহার্সাল হচ্ছে, রবিজি প্রত্যেকের রিহার্সাল দেখছেন, দেন ভেতরে গিয়ে পড়া হচ্ছে, কোথায়? তো ওগুলো আমি শিক্ষা পেয়েছি, মানে থ্যাঙ্কস টু রবীনজি, থ্যাঙ্কস টু দেবীদা, থ্যাঙ্কস টু অমিতদা, আমি অমিতদার কথা বলছিলাম, মানে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আজকের দিনে দাঁড়িয়ে গৌতম মুখোপাধ্যায়, সৌভিক সাংস্কৃতিক চক্র নাকি অনিক দত্ত, কার কাছে বেশি ঋণী? সৌভিক সাংস্কৃতিক চক্রের কাছে এবং গৌতমদার কাছে আমি বেশি ঋণী। গৌতমদা আমাকে উৎসাহ দিয়েছিল তোমার দ্বারা হবে, বাকি কেউ আমাকে বলেনি কখনো অভিনয়টা হবে আমার দ্বারা। আমি ব্যাক স্টেজে কাজ করতে ভালোবাসতাম, এখনও করি, এখনও সেট আপ দেখি। তোমাকে হয়তো জিজ্ঞেস করছি পিছনে, এটা সিলুট হবে না তো, সিলুট হবে না তো, সিলুট হবে না তো, এইটা হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট থাকাকালীন এই শিক্ষাটা আমার ঢুকিয়ে দিয়েছিল গৌতমদা। এবং অনিক দত্তর কাছে অন্যভাবে ঋণী, তিনি লড়াই করেছিলেন পুরো পৃথিবীর এগেনস্টে, যে এর দ্বারা কিছু হতে পারে, ভাবতেই পারেন না তখনও। তো আমি দুজনের কাছে দুভাবে ঋণী। আমার ঘরে ঢোকার সময় সবার ছবি রয়েছে, এবং একটা জায়গায় অনিক দত্ত এবং ইয়ের ছবি রয়েছে, গৌতম মুখোপাধ্যায়ের ছবিটা আমি উপরে রাখবো সবসময়। আমার বাবা মার পর গৌতম দা, দেন আমি অনিক দত্তকে রাখবো। বেশ,
তুমি সবসময় বলেছো ঋত্বিকদা, আমাদের ঋত্বিক চক্রবর্তী চরিত্র সম্বন্ধে, মানে চরিত্র বা গল্প বেছে নেওয়ার ক্ষেত্রে সব থেকে আগে। পাশাপাশি দেব এবং জিৎ বাণিজ্যিক ছবিতে যেভাবে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পরে যে মানে কি বলবো বিস্ফোরণটা ঘটে গেল, সেটা তোমার ক্ষেত্রে হলো না কেন? আমার ক্ষেত্রে ইনস্টাগ্রাম চলে এসছে, আমার ক্ষেত্রে রিলস চলে এসছে, তখন সেই সময়টা ছিল না। এটা খুব ম্যাটার করে। ধরো সেই সময় স্লো মোশনে পায়ে ধুলো উড়িয়ে যখন হিরো আসছে, এটা এখন যে কেউ করতে পারে, যে কেউ যে কোনো মুহূর্তে 30 সেকেন্ডের ইয়েতে রিলে করতে পারে। তো আমার ক্ষেত্রে হয়নি এমন নয়, আমার ক্ষেত্রে যে বিস্ফোরণটা হয়েছে সেটা পৃথিবীব্যাপী হয়েছে। ছোট জায়গায় বিস্ফোরণ হলে প্রচুর আওয়াজ হয়, বড় জায়গায় হলে অল্প একটু আওয়াজ হয়, কিন্তু প্রচুর জায়গা ধরে আওয়াজটা হয়। এই জায়গা থেকে আমার এই প্রশ্নটা আসবে যে টেলিভিশনের কাছে অত্যন্ত নিজেকে মেলে দিয়েছিলে বলে কি সুপারস্টার হওয়া হলো না? সুপারস্টার হওয়ার কি সময় চলে গেছে নাকি? 42 বছর বয়সে বোমান ইরানি ইন্ডাস্ট্রিতে এসছে। সুপারস্টার যে কোনো মুহূর্তে যে যে মানে যে কেউ হতে পারে, তুমি যদি ভালো কাজ করো। আমি হবই, মানে সুপারস্টার কেন হব না, আমি মেগাস্টারও হব যদি দর্শক পছন্দ করে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স। অডিয়েন্স যদি পছন্দ করে, একজনকে স্টার বানায়, সুপারস্টার বানায়, মেগাস্টার বানায় এবং ফরএভার স্টার বানিয়ে রাখে। সিনেমাতে কিন্তু দুজনের মুখে আমরা এই ডায়লগটা শুনতে পেয়েছি। একজন বলেছেন আই উইল গো টু দ্য টপ টপ অ্যান্ড টপ, আরেকজন বলেছেন আমি নায়ক হব, মহানায়ক হব। কি বলেছেন? বুম্বাদা, আমি নায়ক হব। হ্যাঁ, আমি মানে গানের মধ্যে বলেছেন, উনিও ছবির মধ্যে বলেছেন, কিন্তু দুজনেই দুজনের জায়গা থেকে টপ হয়েছেন। প্রথম কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে নিজের মধ্যে। আমি যে তোমাকে বললাম হ্যাঁ আমি সুপারস্টার হবই, আমার বিশ্বাস। আমি প্রত্যেক দিন সাধনা করি। আমি যদি সুপারস্টার না হই, তার আগে যদি আমার মৃত্যু চলে আসে, সেটা তো আমার হাতে নেই না। আর আমি যদি সুপারস্টার না হই, আমি যদি ছেড়ে দিই ময়দান, তাহলে তো আমি যোদ্ধাই নই। আমি তো যুদ্ধ করতে এসেছি। প্রত্যেক দিন মানুষ যুদ্ধ করে, কেউ খাওয়ার জন্য করছে, কেউ ভালো কাজ করার জন্য করছে, কেউ দেশ বাঁচানোর জন্য করছে, কেউ দেশ খারাপ করার জন্য করছে, যুদ্ধ করছে। তো আমি তো একজন ওয়ারিয়র। আমি ভাবি সেটা যে ডেফিনেটলি হব, কেন হব না। কারোর কাছে হয়তো আমি সুপারস্টার, কারোর কাছে কোনো দিন হতে পারবো না। ঠিক, দারুণভাবে দারুণ উত্তর দিয়ে এই পর্বটা শেষ করলাম। পিঠে কয়বার ছুরি খেয়েছো? তাই জন্য কি মানে সবসময় একটা কাজের বর্ম পরে থাকো? মানে এটা কি প্রেমের কথা বলছো? প্রেম, পিঠে ছুরি, হ্যাঁ মানে সবটা মিলিয়েই। না, কাজের বর্ম কেন, কাজ করতে আমার ভালো লাগে। মানে যে কোনো কাজ, সেটা আমাকে অভিনয় করতে হবে এমনটা নয়, আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রচলন আছে, টাকা নেওয়া মানেই প্রফেশনালিজম। আমি সেটাতে বিলিভ করি না। আমি প্রত্যেক দিনই আমি মনে করি যে আমি প্রফেশনাল। আমাকে সকালে উঠে রেওয়াজ করতে হবে, গলা সাধতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, তার জন্য আমি অর্থ পাই। সেই অর্থটা 30 দিন বাদে হতে পারে, 40 দিন বাদে হতে পারে, 50 দিন বাদে হতে পারে। ধরো আমি সেটে গেলাম কালকে, তার আগে আমাকে অ্যাডভান্স দিল, কিন্তু এই অ্যাডভান্সটা পেলাম হচ্ছে বহুদিন পরে। আমি প্র্যাকটিসটা করলাম বলে ওই অ্যাডভান্স আকারে ওটা এলো, শুনতে লাগছে অ্যাডভান্স, কিন্তু আমি ওটা পাচ্ছি হচ্ছে পোস্ট পেড পেমেন্ট। আমি এতদিন প্র্যাকটিস করেছি বলে একটা প্রডিউসার আমাকে নিল। তো প্রত্যেক দিনই আমি আমার প্রফেশনালিজম বজায় রাখি। জিতের প্রোডাকশনে তুমি আর যাই করো সেকেন্ড লিড, দেবের প্রোডাকশন এখনো ডাকেনি। নিজেকে কোথায় দেখছো এরপর? আমি তো লিড সেকেন্ড লিড সেটাতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সেই ছবিটাতে আমার চরিত্রটা, যেটা আগেও বললাম, গুরুত্বপূর্ণ কিনা এবং লোকে আমার নামটা নিচ্ছে কিনা, যে ভালো করেছো কি খারাপ লাগছে। এবার তুমি বলো, মানুষ করার পর এই মান্নান চরিত্রটাকে অ্যাপ্রিসিয়েট হয়েছে প্রচন্ডভাবে। এবার লিড, সেকেন্ড লিড, থার্ড লিড তুমি বিচার করে নাও। বেশ, তাহলে তুমি একটু আগে আমাকে যখন ক্যামেরা অফ ছিল তখনও বলছিলে যে তুমি একটা বড় হাউসের, আমি নাম করছি না, একটা বড় হাউসের অফার ফিরিয়ে দিয়েছো ওই চরিত্র করবে না বলে। তাহলে পদাতিকে আবার সত্যজিৎ রায় করছো কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রডিউসারের প্রতি আমার দায়বদ্ধতা। কারণ পদাতিক আমার পুরনো প্রডিউসার করছে এবং সেটা ছিল ওয়েব, যেটা আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম সেই সময় আমি ওটা করে উঠতে, ওয়েবে আমি করে উঠতে পারবো না। কারণ আমি ওই একটা মানে শিল্পী হিসাবে না, মানে টাকা পাবো এবং আমি প্রচার পাবো, ওই লোভটা, ওই গ্রিডটা আমার নেই। আমার মনে হয় যে আমি ওই জায়গাটা পৌঁছতে পারিনি। ওয়েব একটা কঠিন কাজ, কিন্তু সিরিয়াল কঠিন কাজ। রাদার ফিল্মে আমি একবারে কাজটা করলাম, মনোনিবেশ করলাম, বেরিয়ে আসলাম।
ওইভাবে অনেক দিন ধরে করতে হবে, সেই জায়গাটা আমি পৌঁছাতে পারবো কিনা আমি শিওর ছিলাম না। তারপরে আমি এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স করছি, ওইটা তো পুরোটাই আমাকে ধরে যাচ্ছিল, সেই সময়টুকু আমি হয়তো পেতাম না, ওটা নতুনভাবে আমাকে করতে হতো, তাই জন্য আমি ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা গেস্ট অ্যাপিয়ারেন্স একটা, যে এখানেও মনে হলো যে এই ফিল্মে এই গেস্ট অ্যাপিয়ারেন্সটা না হলে ফিল্মটার ক্ষতি হবে, আমার দায়বদ্ধতা থাকে। আমার ডিরেক্টর আমাকে ওইভাবেই প্রপোজাল দিয়েছে, সৃজিতদা ফোন করে বলেছিল এটা তুই না করলে কাকে দিয়ে করাবো, তুই বল আমাকে এই মুহূর্তে কে করবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা ফিল্মের স্বার্থে করি। চঞ্চল চৌধুরীকে কেমন লাগলো? দুর্দান্ত। চঞ্চলদা বাংলাদেশ থেকে যখন প্রথম ভারতে আমাদের ইন্ডিয়াতে ল্যান্ড করে, প্রথম আমাকে ফোন করে, বন্ধু আইসি কবে বইবা কবে বইবা। আমাদের মধ্যে প্রচুর আদান প্রদান হয় বাংলাদেশি কাজ নিয়ে, এখানকার কাজ নিয়ে। দুর্দান্ত একটা মানুষ। বাংলাদেশের প্রথম স্মৃতি তো একদম ভালো না, ও পকেট মারি হয়েছিল। ও বাবা, প্রথম না, ওটা সেকেন্ড। আচ্ছা। যদিও ওটা সেকেন্ড বার গিয়েছিলাম বই ঢাকার মেলায় গিয়েছিলাম, খেলতে গিয়েছিলাম আমি, পিক পকেট হয়ে গেছে মোবাইল আর ওটা। কিন্তু প্রথম স্মৃতিটাকে যদি তুমি বলো, তারপরে যে স্মৃতিটা, পরের দিন যিনি এলেন চ্যানেল আই এর একজন এডিটার, তিনি যেটা করলেন সেইটা আমার কাছে স্মৃতি, ওইটা স্মৃতি নয়। উনি ঢেলে দিলেন, তিনি খাওয়ালেন দাওয়ালেন, কাচ্চি বিরিয়ানি খাওয়ালেন, এবং আমি বডি ফেলে রাখলাম, এবং লাস্টে টিকিটটা বার করলেন, আমার নেট থেকে খুঁজে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিলেন। এয়ারপোর্টে পা দেওয়ার পর তো আমি অনেকটা রিলিফ, আমি ভারতে নেমে আমি তার কাছে ঋণী। সেইটা আমার কাছে স্মৃতি। আমি চাইবো আবারও এরকম হোক, আবারও আমার ওই রকম বন্ধু হোক, আবারও আসুক আমার কাছে। আমি মানে প্রশান্ত দা তার নাম, থ্যাংক ইউ প্রশান্ত দা, আমি এই দিনটা কোনোদিন ভুলবো না। জিতু বড্ড বেশি ছটফটে, সবচেয়ে বেশি পিএনপিসি, এটাই হয়। আমি সিজারিয়ান বেবি, একটু ছটফট তো হবই। আমার মা এত কষ্ট করে পেট কেটে আমার মার বার করা হয়েছে, আমি যদি ছটফট না হই, আমার মা কি করে বুঝবে আমি এখনো জীবিত। পিএনপিসি রাউন্ড আমরা এখানে শেষ করছি। আমাদের এই পার্টটার নাম ক্লোজ আপ, ব্যক্তিগত প্রশ্ন। প্রথম প্রশ্ন, শাশুড়ির সাথে সম্পর্ক প্রচন্ড ভালো ছিল, কোনো কারণে সেইটা নষ্ট হয়ে যায় পরবর্তী সময়, আবার কি কাছাকাছি আসতে চলেছেন জিতু নমনীতা? আমার দিক থেকে কখনোই এটা সম্ভব হবে না। আমার ফ্যামিলি কনজারভেটিভ ফ্যামিলি, আমরা যতটা মানুষকে বিশ্বাস করি, বিশ্বাস ভেঙে গেলে ততটাই অবিশ্বাস করি। তো আর সম্পর্ক একটা আয়নার মতো, চিড় খেয়ে গেলে সেটাকে সেলোটেপ দিয়ে লাগাও আর ডাবল গাম দিয়ে লাগাও, ওটা যখনই আবার আঠা উঠে যাবে আবার ভেঙে যাবে। তো সেই জায়গা থেকে আমি দুজনের ভালোর জন্য, দুটো ফ্যামিলির ভালোর জন্য আমি সিদ্ধান্তটা নেব না। লন্ডন শ্রাবন্তী, সেই সময়টা কি খুব বেশি বিতর্ক জুড়ে দিল সম্পর্কটা? আমাকে তো ছোটবেলা থেকেই আমার পেছনে, আমি জন্মাষ্টমীতে জন্ম আমার, রোহিণী নক্ষত্র আমার, কলির কেষ্ট, তো মহিলা সংক্রান্ত ব্যাপারে আমার নাম জড়ায়, সেটা যে কতটা ভুয়ো ছিল সেটা পরেই প্রমাণ পেয়েছে মানুষ, এবং মানুষই বলতে আরম্ভ করলো। তো ইটস অল অ্যাবাউট অডিয়েন্স। আমি ভালোবাসি আমার দর্শককে, যারা আমার সমালোচনা করে, তাদের জন্যই তো অ্যালাইভ থাকি সোশ্যাল সাইটগুলোতে, তাছাড়া কী করে থাকতাম। ভালো করেছি, অনেকদিন অ্যালাইভ ছিলাম ওইটা নিয়ে, ওই বিতর্কটা নিয়ে। তুমি বারবার করে বাবা মার কথা বলো, এই ইন্টারভিউতেও বাবা মার কথা বলেছো, আর সেটাই স্বাভাবিক। তাদের পুরী যাওয়ার দিন স্টেশনে যেতে পারোনি, এতটা রেসপন্সিবল ছেলে তুমি, কি বলবে? যেতে পারিনি, তা বাবা মা তো এখনো শক্ত সামর্থ্যই আছে। আমি যদি বারবার মনে করি যে আমি এটা এইবার মনে হলো যে এগিয়ে টাটা করলাম, বাইক করে চলে এলাম, তারা মনে করবে যে তারা দুর্বল। তারা তো পুরী যাওয়ার আগে কেরালা ঘুরে চলে এলো 15 দিন, এইবার লাস্টবার পুরী গেছিল, সেটাতে আমাকে বলেইনি। সেটা তো বিরক্তির চোটে বলেনি? না বলেনি, আমি আটকে দেবো, বাবার শরীর খারাপ, বাবা এখানে ছিল, যদি আটকে দিই ঠান্ডার মধ্যে যেও না। সে চলে গেছে, গিয়ে বলেছে ফোন করে, আমি পুরী এসছি, তুই কি আসবি? না। সব ঘুরুক, তারা ভালো আছেন তো, ঘুরে মজা করে কাটাক, আমাদের তো এতদিন সময় দিলেন। বাবা মাই হয়। তুমি একটা চরিত্রকে বহন করো, এবং চরিত্রকে বহন না করলে তুমি সেই চরিত্র করতে পারো না, এটা তুমি সবসময় বলো। চরিত্রের জন্য তোমার সময় কাটাতে হয়, অর্থাৎ চরিত্রকে বই নিয়ে বাড়ি আসো, আবার বাড়িতে কিছু হলে সেটা বই নিয়ে শর্টে যাও। কেন সুইচ অফ সুইচ অন করতে পারো না কেন? বাড়িতে হয়নি, এখন করতে পারি, আগে করতে পারতাম না। বাড়ির কোনো ঝামেলা নিয়ে সেটে চলে গেলাম, তখন সেটের লোকজনের সঙ্গে হয়তো
একটু মতবিরোধ তৈরি হচ্ছে, তারা বুঝতে পারছে না হঠাৎ এরকম কেন রিয়্যাক্ট করছি, সেটা খুবই খারাপ। এখন করতে পারি, এখন আমার মানে আমি ধরো যারা সাইকোলজিস্ট তাদের সাথে কনসাল্ট করেছি যেটা কী করে বেরোনো যায়, দেন আমি মেডিটেট করি প্রত্যেক দিন, ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা করে। আমার লাভ টু ডু দ্যাট। দারুণ দারুণ দারুণ, প্রত্যেকের করা উচিত। আমাদের প্রফেশনে যারা আছে তারা তো তাদের করা উচিত, যারা আমাদের প্রফেশনের বাইরে প্রত্যেকের করা উচিত আফটার কোভিড সিচুয়েশন। তো এখন আর ওইটা হয় না, এখন সুইচ অন হয়ে যায়। ভালো লাগে বেশ যে করতে পেরেছি, রপ্ত করতে পেরেছি। আমার সেই সময়ের একটা রুটিনের কথা মনে পড়ছে। 5টার আগে ওঠা, আমার ফুল হাতা জামা কোথায়, 2 কাপ চা প্রয়োজন, তোমার রুটিনে নয়, নবনীতার রুটিনে লেখা ছিল এটা। কি মনে হয় মানে ব্যক্তিগত সম্পর্কটার উপর ক্যারিয়ারটা বড় চাপিয়ে দিয়েছিলে? কেরিয়ার তো আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি ছিলই। সম্পর্কটা আমার কেরিয়ারের থেকে একটা সম্পর্কে গিয়েছিলাম আমি, কিন্তু সম্পর্ক থেকে কেরিয়ারে আসিনি। আমি আমার কাজ করতে গিয়ে একজনের সাথে দেখা হয়েছিল এবং দুজনে বিয়ের সিদ্ধান্ত নিই, এবং বিয়ের প্রপোজালটা ওর থেকেই আসে। আমি কিন্তু তাকে বলেছিলাম যে আমি কিন্তু কাজের প্রতি প্রচণ্ড দায়বদ্ধ, আমি যতটা ফ্যামিলির প্রতি তার থেকে বেশি কাজের প্রতি, কারণ ফ্যামিলি আমাকে বুঝবে। আজকে ধরো আমি বাজারটা না এনে দিলে ঠিক একটা ম্যানেজ করে নেবে ফ্যামিলি, কিন্তু আজকে যদি আমি সেটে না পৌঁছই তারা ম্যানেজ করতে পারবে না। তার জন্য দায়বদ্ধতা আমার বেশি সেখানে। তো এখানে কোয়াইট ন্যাচারাল আমি আমার প্রফেশনের প্রতি বেশি দায়বদ্ধ। সেইটাই কি মানে প্রধান পাহাড় হয়ে দাঁড়ালো? নয়, না, সেটা অনেক কারণ রয়েছে, অনেক রয়েছে, সেটা নিয়ে আমি কখনোই কথা বলিনি, বলবো না। আমাদের ক্লোজ আপ রাউন্ড এখানে শেষ করলাম। আমাদের শেষ রাউন্ড প্যাক আপ। তো প্যাক আপে সেইভাবে কোনো প্রশ্ন নয় তোমার জন্য, আমি 5টা শব্দ বলবো। এই 5টা শব্দ বললে 1 সেকেন্ডও না ভেবে তোমার মুখ থেকে যেটা বেরোবে সেটা বলবে, ঠিক? উত্তম কুমার। দুর্দান্ত অভিনেতা। সত্যজিৎ রায়। হতে চাই। সচিন টেন্ডুলকার। পারবো না হতে। চার্লি চ্যাপলিন। দুর্দান্ত, একটা মানুষ প্রমাণ করে দিয়েছে কিভাবে দুর্দান্ত হওয়া যায়, লোক বিতাড়িত করলেও। প্যাক আপ। প্যাক আপ মানে আমাকে যে আনন্দ দেয় না, জানো তো। প্যাক আপ মানে আমার কষ্ট হয় যে আবার আমি একা ঘরে ফিরে যাবো। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। আমি আমাকে প্রথম কেউ এই কথাটা বললেন যে প্যাক আপ শুনলে তার আনন্দ হয় না, প্যাক আপ কথাটা বলার পর আনন্দ হয়। আমি আমার স্ক্রিপ্ট নিয়ে বলছি, আই সোয়ার মাই গড, তুমি যে লাস্ট সেগমেন্ট বলছো তখন থেকে আমার প্যালপিটেশন শুরু হচ্ছে। এই তো কথা বলছিলাম, এই তো শেয়ার করছিলাম, বন্ধ হয়ে যাবে। তো আমার ভালো লাগে না প্যাক আপ শব্দটা শুনতে। আমি প্যাক আপ দিয়ে শেষ করব না, শেষ করব গান দিয়ে। একটা গান শুনবো। লা 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 লা। কফি হাউসে সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট ডিওনিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমল দালুক যে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। থ্যাংক ইউ। দেখতে পেলেন আড্ডাবাজ জিতু কমলকে। কতটা ঠোঁটকাটা এর আগেও আমরা বহু জায়গায় বহুভাবে দেখেছি। আজ ঠোঁটকাটার মুখোমুখি একেবারে চ্যাম্পিয়ন জিতু কমল। এমনই বিভিন্ন ঠোঁটকাটাদের আমরা নিয়ে আসি আমাদের এই বিশেষ সেগমেন্টে। টলিউডের নানা দিকের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।